This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাকিস্তানের জন্য এবার জলপথ আটকাতে পারে ভারত। পাক জাহাজের জন্য ভারতীয় যে জলপথ তা ব্যবহারের নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে ডাক যোগাযোগও ছিন্ন করতে পারে দিল্লি, অর্থাৎ যোগাযোগের একাধিক মাধ্যম সেগুলোকে বন্ধ করার সম্ভাবনা তৈরি হয়েছে, ছিন্নও করা শুরু হচ্ছে। আমাদের সঙ্গে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সিজার, এই পদক্ষেপগুলো থেকে ঠিক কি বোঝা যাচ্ছে, কি বলা হয়েছে এর কারণ সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করা হচ্ছে, এর গুরুত্ব কতটা বাড়ছে ক্রমাগত? দেখো অত্রই এটার অবশ্যই অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ আমরা দেখেছি এর আগে আকাশসীমাতেও সেই রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের কোনো সামরিক বা বেসামরিক বিমান এবং পাকিস্তানের রেজিস্টার্ড যে কোনো বিমান তাদের কিন্তু ভারতীয় আকাশসীমায় ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঠিক একইভাবে জলপথেও সেই একই ধরনের নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা মূলত যে একদম কমার্শিয়াল যে জাহাজ রয়েছে সেগুলো তো বটেই, যে কোনো ধরনের পাকিস্তানের রেজিস্টার্ড, পাকিস্তান থেকে মানে যার কোনোভাবে উৎস পাকিস্তানে সেগুলোকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এবং সেখানে একটাই হবে যে এই ধরনের ক্ষেত্রে পাকিস্তানের যে সাপ্লাই লাইন, যে কোনো বড় ধরনের কোনো প্রত্যাঘাতের আগে সেখানে কিন্তু সাপ্লাই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাপ্লাই লাইনটাকে কিন্তু কোথাও একটা কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, এমনটাই কিন্তু সমর বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ ভারতীয় জলসীমা ব্যবহার করে পাকিস্তানে পৌঁছতে যে সময় লাগে, বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের যে রসদ পৌঁছানোর ক্ষেত্রে যে সময় লাগে, সেটা যদি নিষেধাজ্ঞা জারি করা হয় তাহলে পাকিস্তানকে অন্য দিক দিয়ে ঘুরে আসতে হবে, সেটা অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি খরচ সাপেক্ষ। অর্থাৎ বিভিন্ন দিক থেকে পাকিস্তানকে পর্যদস্ত করার পরিকল্পনাতেই কিন্তু এই সমস্ত রকমের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই ধরনের সিদ্ধান্ত নিলে সেটা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত প্রত্যাঘাতের দিকে আরও কয়েক ধাপ এগোচ্ছে এবং সেটা যে কোনো সময় হতে পারে, সেটা পূর্ণ সামরিক প্রত্যাঘাতও হতে পারে। ধন্যবাদ সিজার মন্ডল। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন রসদ, এই রসদটা কোনোভাবে যেন খুব দ্রুত সহজে ভারতের জলপথ দিয়ে পাকিস্তানে না পৌঁছতে পারে, তার জন্য এই সমস্ত সম্ভাবনা তৈরি হচ্ছে। একে একে ছিন্ন করা হচ্ছে যোগাযোগ। আর তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা জলের পর সেটা হচ্ছে আকাশপথ। পাকিস্তানকে টাইট দিচ্ছে ভারত বলা যায়, কারণ পাক যুদ্ধ বিমানের গতিবিধি সেটা রুখতে অত্যাধুনিক জ্যামার সিস্টেম বসানো হচ্ছে। ভারত পাক সীমান্তে বসেছে হাই ফ্রিকোয়েন্সির এই জ্যামার সিস্টেম। ভারতের আকাশে তাকাতেই পারবে না পাক F-16 বিমান। ভারতের কৌশলে বিপদে পড়বে পাক বায়ুসেনা, মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ওরা যে নেভিগেশন করে যে আমাদের টার্গেটের দিকে লক্ষ্য করে এগোবে, সেগুলো সব জ্যাম হয়ে যাবে এবং আমাদের যে প্লেন যদি ওদের বিরুদ্ধে কাজ করবে তো ওরা ডিটেক্ট করতে পারবে না। মানে এয়ার টু এয়ার যে রেডার থাকে সেগুলো সব কাজ হবে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের যে অ্যাটাক যখন আমরা করব, আমরা সব সুবিধা ওগুলো পাবো, কিন্তু ওদের যে সব প্লেনগুলো ওরা আর সেই ধরনের কোনো রকমের রেডারের মাধ্যমে যেগুলো সুবিধাগুলো পাওয়া যায় পাইলটের কাছে, সেগুলো সব একদম কাজ হবে না। রাজনাথ সিংকে ফোন মার্কিন প্রতিরক্ষা সচিবের পিট হেগসেথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সব রকম সহায়তা করা হবে। जब तक आतंकवाद समाप्त नहीं होगा हमारी लड़ाई चालू रहेगी और जिन लोगों ने एक कृत्य किया है उसका उचित दंड उनको निश्चित रूप से दिया जाएगा। भाइयों बहनों, आज बोडोफा उपेंद्रनाथ ब्रह्मा की 9 फुट ऊंची प्रतिमा का यहां अनावरण किया गया। बोडोफा न केवल बोडोलैंड के लिए, न केवल बोडो जाति के लिए, समस्त आदिवासी समुदाय के लिए सम्मान,
पहचान और समान अधिकारों की लड़ाई के लिए जाने जाते हैं। इतने छोटे से कालखंड में देश के एक विषम क्षेत्र में जन्मे आदिवासी बच्चे ने पूरे जनजातीय समाज को एकजुट कर अपने अधिकार के लिए शांतिपूर्ण मार्ग पर लड़ने की शिक्षा दी। हम बोडो है, इसका हमें गर्व है और इस सूत्र को लेकर बोडोफा ने दारुण गरीबी में जीने वाले सभी जनजाति के लोगों को एकत्रित किया और संघर्ष करने की शुरुआत की। दिल्ली में आवाज बुलंद की, बीएससी बीए भी किया, एलएलबी भी किया और इन्होंने जितनी परीक्षाएं पास की, इससे सबसे बड़ी परीक्षा थी बोडोलैंड की आवाज को कश्मीर से कन्याकुमारी तक पहुंचाना और अधिकारों को प्राप्त करने के लिए संघर्ष शुरू करना। मगर आज बोडोफा नहीं है, जियो और जीने दो का उनका सूत्र पूरे बोडोलैंड, पूरे आदिवासी समाज ने स्वीकारा है और आज अगर बोडोफा होते तो उनको देखकर बड़ा आनंद आता। हजारों युवाओं के बलिदान के बाद आज हमारा बोडोलैंड शांति और विकास के रास्ते पर आगे बढ़ चुका है। पूरा असम बोडोलैंड के लोगों को स्वीकारता है और बोडोलैंड असम को स्वीकारता है। आज बोडोलैंड से बहुत सारे लोग मुझे सुन रहे हैं। मैं सभी को कहना चाहता हूं कि जरा सी भी इंफीरियरिटी कॉम्प्लेक्स आपके अंदर ना लाइएगा। इस देश पर आपका इतना ही अधिकार है जितना मेरा है। কড়া বার্তা অমিত শাহর, যারা পেহেলগাঁওয়ে ঘৃণ্য কাজ করেছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। পাকিস্তানকে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন কি বলেছেন। 90 के दशक से कश्मीर में जो आतंकवाद चला रहे हैं उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है। हम मजबूती के साथ अपनी लड़ाई लड़े हैं और आज वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। আর এই জবাবের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। জলপথে ভারতের শক্তি প্রদর্শন, ফের যুদ্ধ মহড়া ভারতের রণতরী আইএনএস সুরাতের। আরব সাগরে ইন্ডিয়ান নেভির যুদ্ধের মহড়ার আগেও দিয়েছে, মিসাইল ছোড়া হয়েছে। এবার আরো একবার শক্তি প্রদর্শন, যুদ্ধ মহড়া ভারতের রণতরী আইএনএস সুরাতের। যখন তখন প্রত্যাঘাত চালাতে পারে ভারত, থরহরিকম্প এখন পাকিস্তান। হামলার আশঙ্কায় খাইবার পাখতুনখোয়ায় সাইরেন বাজালো পাকিস্তান সেনা। এ নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছেন সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সেই সাইরেন আগে শুনুন, ভয়ে সাইরেন বাজাচ্ছে পাকিস্তান। সুমন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, সাইরেন আমরা শুনতেও পাচ্ছি, এতটাই ভীত সন্ত্রস্ত পাকিস্তান যে তারা সতর্কতার জন্য এই সাইরেন বাজানো শুরু করে দিল।
দেখো, পাকিস্তান ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা দিবাস্বপ্ন, রাত্রিবেলা স্বপ্ন সবসময় দেখছে। তাদের হাঁটু থরথর করে কাঁপছে এবং সেই জায়গায় খাইবার পাখতুনখোয়ার 29টা জেলায় তারা এই সাইরেন ইনস্টল করেছে এবং তারা টেস্ট হিসেবে এই সাইরেন বাজাচ্ছে। তার কারণ তারা মনে করছে যে কোনো সময় যে কোনো দিক থেকে ইন্ডিয়ান আর্মি আইদার এয়ার স্ট্রাইক কিংবা আর্মড ফোর্স হয়তো ভেতরে ঢুকে পাকিস্তানের উপর হামলা চালাতে পারে। প্রত্যাঘাতের আশঙ্কা তারা করছে এবং সেই জন্য এই 29টা জেলা যা খাইবার পাখতুনখোয়ার যে সিভিল ডিফেন্সের আওতায় পড়ে, সেখানে প্রত্যেকটা বাড়ির ছাদে এরকম 15 কিলোমিটার রেঞ্জের তোমার হচ্ছে সাইরেন বসানো হয়েছে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তান তৈরি থাকতে পারে। কিন্তু তুমি ভাবো ইন্ডিয়ান আর্মিকে পাকিস্তান কতটা ভয় পাচ্ছে। ভারতীয় সেনা যখন খুল্লা ছাড় পেয়েছে সরকারের কাছ থেকে, তখন পাকিস্তান কিন্তু একেবারে থর হরিকম্প, ভয়ে তাই সাইরেন বাজাচ্ছে পাকিস্তান রাত্রি। সেই ছবি আপনারা দেখছেন, বাড়ির ছাদে এরকম সাইরেনের যন্ত্র বসানো হয়েছে, যাতে কোনোভাবে আমরা সাধারণত ওয়ার মুভিগুলোতে দেখেছি যখনই কোনোভাবে কোনো মিসাইল হানা হচ্ছে বা কিছু, তখন এই ধরনের সাইরেনের শব্দ আমরা শুনেছি, মুভিতেও শুনেছি, বাস্তবে অনেক জায়গায় আমরা দেখেওছি। আর সেই ছবি এবার সরাসরি পাকিস্তান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সাইরেন বসিয়ে দেওয়া হয়েছে বাড়ির একাধিক বাড়ির ছাদে। বিপদের আঁচ পেলেই এই সাইরেন বাজানো শুরু হবে, যার মহড়া শুরু করে দেওয়া হয়েছে। এতটাই ভীত সন্ত্রস্ত পাকিস্তান। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে ভারত, হামলা করতে পারে ভারত, আতঙ্কে সেনা মহড়া শুরু করলো পাকিস্তান। শিয়ালকোট, জাফরওয়াল সহ 4টি জায়গায় চলছে পাকিস্তানের ওয়ার ড্রিল। যুদ্ধ মহড়ায় সামিল হয়েছে আর্টিলারি রেজিমেন্ট, প্যারাসুটের রেজিমেন্টও। আর এই পাকিস্তানে সেনা আর পুলিশের মধ্যে বেনজির সংঘাত। পাশতুন পুলিশের সঙ্গে পাক সেনা সংঘর্ষ। পুলিশের ভয়ে পালিয়েই গেল পাক সেনা। যে পাকিস্তান সেনা থরহরিকম্প, ভারত যখন তখন আক্রমণ করতে পারে, তারা বিভিন্ন কিছু উপায়ে তৈরি হচ্ছে, মহড়া করছে। সেই পাকিস্তানের সেনার সঙ্গে পুলিশ রীতিমতো সংঘাত। শুধু তাই নয়, শাসাচ্ছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রীতিমতো কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে। তিনি বলছেন যোগ্য জবাব দেওয়া হবে। এতদিন ধরে সন্ত্রাসের টানা মদদ দিয়ে চলেছে পাকিস্তান, সেই পাকিস্তান যারা পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িয়ে রয়েছে, মদদ দিয়েছে জঙ্গিদের, সেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগ্য জবাব দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কি বলেছেন আপনাদের শোনাবো। খুব গুরুত্বপূর্ণ একটি পরিস্থিতি, এমন একটা মহল তৈরি হয়ে রয়েছে আমাদের দেশে, সবাই চাইছে বদলা। তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জবাব দেওয়া হবেই। 90 के दशक से कश्मीर में जो आतंकवाद चला रहे हैं, उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है। वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। और अगर कोई एक कायराना हमला कर कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं जाएगा। इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কি করা হতে পারে, কি করা হয়। সাধারণত সীমান্তবর্তী গ্রামের মানুষজন তারা বাংকার নিজেরা তৈরি করেছেন, আপনাদের দেখিয়েছে। এবার আপনাদের দেখাবো পড়ুয়ারা কি করবে। সীমান্তবর্তী গ্রামে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে ঠিক কিভাবে তাদেরকে শেখানো হচ্ছে। নিয়ন্ত্রণ রেখার কাছে উড়ি সেক্টরে একটা স্কুলে আমাদের প্রতিনিধি গিয়েছিলেন, সেখানে তাদের সেফটি ট্রেনিং দেওয়া হচ্ছে। এলওসি থেকে 200 মিটার দূরেই উড়ির তিলাওয়ারির স্কুল, যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটতে পারে এই আশঙ্কায় পড়ুয়ারা রয়েছে। উড়ি সেই স্কুলে সেফটি ট্রেনিং এর সময় পৌঁছে গেল টিভি9 বাংলা।
इस समय मैं मौजूद हूं भारत पाकिस्तान अंतर्राष्ट्रीय सीमा के इलाके में। यहां पर आप देख सकते हैं कि किस तरीके से बच्चों को यहां पर समझाया जा रहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया जाता है तो उस समय अगर कोई स्कूल वहां चल रहा होगा, क्योंकि भारत पाकिस्तान अंतर्राष्ट्रीय सीमा का ग्रामीण इलाका है, तो उस वक्त आपको अपने बचाव में क्या करना है। यहाँ पे आप देख सकते हैं कि बच्चों को जो ट्रेनिंग है वो यहाँ पर दी जा रही है। बच्चों को समझाया जा रहा है, बताया जा रहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का उल्लंघन किया जाता है तो आपको उस वक्त अपना बचाव किस तरीके से करना है। क्या समझाया गया? आज हमें ये समझाया गया है, अगर हम बढ़ रहे हो और फायरिंग हो रही हो तो फिर डेस्क के नीचे बैंड हो जाना है, अगर कुछ टाइम मिले और लेट जाना है, अगर कुछ 10-15 मिनट बंद हो तो बैंकर में आ जाना है। हमें ये समझाया गया कि हमें जब फायरिंग हो तो डेस्क के नीचे छुप जाना है, अगर थोड़ा टाइम मिले तो बंकर में छुप जाना है। आज हमें ये ट्रेनिंग दी गई है कि अगर हम स्कूल में पढ़ रही हो तो बाय द वे अगर कोई फायरिंग हो जाती है तो हमें सबसे पहले अपने आप को अच्छे से प्रोटेक्ट करना है, अपने सीनियर्स को भी अच्छे से प्रोटेक्ट करना है। तो अगर सबसे पहले तो हमें डेस्क के नीचे छुप जाना है या फिर ज़मीन पर ही लेट जाना है। तो जैसे कि हमें लगता है कि फायरिंग कम हो रही है तो फ़ौरन बंकर्स में आ जाना है।